স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে। তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট, হট্টগোল, সংবিধান সংস্কার ছাড়া সংসদে না ফেরার ঘোষণা। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। এই সংবিধানকে এখানে সংস্কার করতে হবে, এছাড়া আর অন্য কোনো পন্থাকে আমরা গ্রহণ করব না। সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল। সুতরাং আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো ঘোষণা করব। কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির। নেপালে বন্যা, ভূমিধসে প্রাণহানি, 350 ছাড়ালো, শত শত বিদেশি সহ নিখোঁজ প্রায় 1500। বন্যার পানি ঘরে ওঠায় ছাদে আশ্রয় নেই, পরে পানি নামলেও ভূমিধসে আমার স্ত্রী চাপা পড়েন। দেশে এলো সৌদি আরবে আগুনে নিহত 9 জনের মরদেহ, বাকিদের ফেরাতে চেষ্টা চলছে, সহায়তার আশ্বাস সরকারের। রংপুরে 4 জনকে হত্যা মামলায় 2 আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে, জমি জমার বিরোধ থাকার সন্দেহ পুলিশের। টাঙ্গাইলে পিকআপ ভর্তি সরকারি ওষুধ জব্দ, নদীতে ফেলতে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ফিফা এশিয়ান কাপ সামনে রেখে ক্যাম্পে জাতীয় দলের ফুটবলাররা, কাল থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংবিধান সংস্কার ছাড়া সংসদে না ফেরার ঘোষণা দিয়েছে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে ওয়াকআউটের পর এই কথা বলেন বিরোধী দলীয় উপনেতা। তিনি বলেন, বিএনপি জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আর এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি নয়, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে প্রতারণা করেছে বিরোধী দল। আর এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল হয়। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ প্রহর, যাতে 6টি কমিটি পুনর্গঠন করার পর আসে বিল উত্থাপনের পালা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের দাবিতে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। পরে গণমাধ্যমকে নেতারা জানান, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদে ফিরবে না বিরোধী দল। বিএনপি জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করেছে বলেও মন্তব্য করেন তারা। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে। সংসদ জনগণের যে গণভোটের যে রায় দিয়েছে, সেই রায়কেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সংস্কার পরিষদ যেটা গঠনের কথা বলছে, সেই দিয়েই কনস্টিটিউশন অ্যাসেম্বলির মতো করেই এই সংবিধানকে এখানে সংস্কার করতে হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। সংবিধানে যদি আমরা একটা কমাও পরিবর্তন করি, একটা দাড়ি, একটা সেমিকলন, সেটাই সংস্কার। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার। কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা করেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেওয়া, পার্লামেন্টের বক্তৃতা দেওয়া এক কথা নয়। এর আগে অধিবেশনের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে শুরু হয় তুমুল হট্টগোল। আমি মিন করেছি, এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে,
সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বাংলাদেশ। মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে সরকার। এই পররাষ্ট্রনীতি আমরা এগিয়ে নিয়ে যাব এবং আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এদিন গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সহ 3টি বিল সংসদে উত্থাপিত হয়। মেট্রো রেলের প্রশ্নের নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রের কল্যাণে দল নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রথম দরবার করেছেন তিনি। বলেন, কারো প্রতি রাগ অনুরাগ নয়, জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম দরবার। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। যুদ্ধ পরবর্তী দেশ গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্ব শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই মহান ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় নিরপেক্ষভাবে কাজ করবেন। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। এই বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কেন্দ্রবিন্দু একটা জায়গা, যে জায়গা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা প্রতীক এবং একই সঙ্গে দেশের যে স্বাধীনতা তারও একটা প্রতীক এই বঙ্গভবন। সেজন্য আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি। রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়া এবং অপচয় রোধের আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের গোপনীয়তা কঠোরভাবে রক্ষার নির্দেশ দেন তিনি। অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন। আর সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের জন্য আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে ইসি। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারগণ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে সকল সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। পরে নির্বাচন কমিশনে ব্রিফ করেন সিইসি। বলেন, স্থানীয় নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে কমিশন। সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন যেটা ঠাকুরগাঁয়ে, আমরা কিন্তু প্রস্তুত। তো সুতরাং আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো ঘোষণা করতে পারবো। নির্বাচনে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ক্ষতিগ্রস্ত না হয় এজন্য দ্রুত পরীক্ষা শেষ করতে মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে ইসি। আমরা উইল ট্রাই টু ডিসকাস দ্য ইস্যু উইথ দ্য রিলেভেন্ট মিনিস্ট্রি এবং তাদেরকে অনুরোধ করবো যাতে পরীক্ষাটা দ্রুত শেষ করে আমরা সেই ব্যবস্থা করে। ইফ ইট ইজ পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি।
ঠাকুরগাঁও 1 আসনে উপনির্বাচন পোস্টাল ব্যালটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁও 1 আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে, আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিস আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে 360 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ প্রায় 1,500, আর যাদের মধ্যে 500-রও বেশি বিদেশি নাগরিক। তাদের উদ্ধারে চলছে ব্যাপক তৎপরতা, তবে সময় যত যাচ্ছে তাদের জীবিত উদ্ধারের আশাও কমছে। এদিকে ফের আকস্মিক বন্যার শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে সতর্কতা জারি করা হয়েছে। এক মুহূর্তের প্রলয় তছনছ পুরো জনপদ। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর নেমে আসে ভয়াবহ আকস্মিক বন্যা। তাতেই লণ্ডভণ্ড হিমালয় কন্যা নেপাল। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর আর পানির প্রবল স্রোত মুহূর্তেই গ্রাস করে ঘরবাড়ি, সড়ক ও সেতু। ভয়ঙ্কর এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এখনও নিখোঁজ অনেকে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন পরিবারের সদস্যরা। উদ্ধার কর্মীরাও চালাচ্ছেন তল্লাশি। কিন্তু সময় যত গড়াচ্ছে মানুষগুলোর জীবিত ফেরার আশাও ততই ক্ষীণ হচ্ছে। বন্যার পানি ঘরে ওঠায় ছাদে আশ্রয় নিই। পরে পানি নামলেও ভূমিধসে আমার স্ত্রী চাপা পড়েন। 4-5 ঘন্টা পর হেলিকপ্টার আমাকে উদ্ধার করলেও আমার স্ত্রী এখনও নিখোঁজ। এরপরও সবচেয়ে বড় উদ্বেগ এখন সামনে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানি নদীর প্রবাহ কোথাও কোথাও ভূমিধস ও ধ্বংসাবশেষে আটকে গিয়ে জমে আছে। ভারী বৃষ্টি হলে সেই প্রাকৃতিক বাধা ভেঙে মুহূর্তেই নেমে আসতে পারে নতুন ঢল। এতে আরেকটি আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে নেপালের ভয়াবহ এই দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নেপালের বন্যার ঢেউ ছড়িয়েছে প্রতিবেশী ভারত ও চীনেও। তিব্বতে ক্ষয়ক্ষতি ও নিখোঁজের সংখ্যা বাড়ছে, আর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে নতুন বন্যার আশঙ্কা। আসমাতুলি, নিউজ 24। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিদ্রোহী কবির গান ছিল শিক্ষার্থীদের অনুপ্রেরণা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথাই জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার সমাধি প্রাঙ্গণে ভোর থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। ফুলের শ্রদ্ধায় তারা স্মরণ করে সাম্য, দ্রোহ ও প্রেমের কবিকে। সকালে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় নজরুলের অনন্য বিচরণ ছিল। সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তার সৃষ্টি সব কালকে অতিক্রম করে যায়। প্রতিটি চলাচলের, প্রতিটি জীবনযাপনের ক্ষেত্রে নজরুল এক অবিচ্ছেদ্য অংশ, এক বিশাল অনুষঙ্গ। আজও নজরুলের লেখনী, নজরুলের সাহিত্যকর্ম এবং তার যে বাণী বুকে নিয়েই আমরা পথ চলি, আমাদেরকে নির্ভয় করে। শ্রদ্ধা নিবেদন শেষে আগতরা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সবখানেই নজরুলের অবদান অবিস্মরণীয়। তার সৃষ্টি যুগে যুগে মানুষকে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখাচ্ছে। আমাদের সঙ্গীতেও বলেন, আমাদের জীবনে বলেন, আমরা তো সবসময় কবি নজরুলকে লালন করি। তার যে অসাম্প্রদায়িক চেতনা, এইটাই আমাদের এখন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। বিশ্বাসও করি না যে এই কবি ছাড়া কোনো আন্দোলন সামনে আগাবে বা সামনে আলোর মুখ দেখবে। কবি হচ্ছে আলোর কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি। জাতীয় কবি হিসাবে তাকে আমরা এখানে আনতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য এবং তার লেখনী মানুষকে জাগ্রত করে। কবির চেতনাকে লালন করার আহ্বান জানান তারা। শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ মনে করছেন, কবি কাজী নজরুল ইসলাম যেই শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনা বুকে ধারণ করাই হতে পারে আজকের এই দিনে কবির প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সৌদির রিয়াদে সোফা কারখানায় আগুনে নিহত 16 প্রবাসীর মধ্যে 9 জনের মরদেহ দেশে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে সরকার আর্থিক সহযোগিতা দেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আর বাকিদের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে দ্রুত দেশে আনা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
যে স্বপ্ন নিয়ে দূরদেশে পাড়ি দিয়েছিলেন তা আজ কফিনবন্দি। প্রিয় মানুষের এমন প্রত্যাবর্তনে স্বজনদের চোখে শুধুই কান্না। গত 9 আগস্ট সৌদির রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে কেউ হারিয়েছেন পরম নির্ভরতার বাবা, কেউ জীবনসঙ্গী স্বামী, আবার কেউ প্রিয় ভাইটিকে। 8 বছর যাবৎ তিনি সৌদি আরবে আছেন। তিনি সৌদি আরব থেকে আসার জন্য আউটপাসে সকল কাগজপাতি রেডি করছিলেন। ছোট ভাই আবদার করছে, ভাই পাঠাইছি। ভাই 4 বছর গেছে, ভাই কোনো ঋণ পরিশোধ করতে পারে নাই। ওনার উপরেই পুরো পরিবার ভরসা করত। আরেকজন আছে ছোট, ও ওই জায়গায় থাকো, বেশি দিন হয়েছে যায় না, 1 মাস হইতেছে আর কি গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে 9 রেমিটেন্স যোদ্ধার মরদেহ। এর মধ্যে 7 জনই নওগাঁর আত্রাই উপজেলার, বাকি 2 জন নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারার। মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, বলেন নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া বাকি 7 জনের পরিচয় এখনো সুনির্দিষ্ট করা যায়নি। তাদের দেশে ফেরাতে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় 9টি লাশ। সন্ধ্যায় বিমানবন্দর থেকে একযোগে রওনা হয় অ্যাম্বুলেন্সগুলো। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার 2 আসামি সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট পরীক্ষা করা হবে। সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। আর এছাড়া জমিজমা সংক্রান্ত কিংবা অন্য কোনো বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আরএমপি কমিশনার। রংপুরে 4 খুন, এ নিয়ে এখনো আলোচনা সমালোচনা বিতর্কের মধ্য দিয়েই চলছে হত্যা মামলার তদন্ত। বাসার সাথে এরা পানির ট্যাঙ্কির আড়ালে। বৃহস্পতিবার আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রংপুর পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। জানান আসামি মুগ্ধ সিদ্ধার্থই 4 জনকে শ্বাসরোধে হত্যা করেছে। এ সময় তারা মাদকাসক্ত ছিলেন বলেও জানান তিনি। তারা 2 জনে 8টা ইয়াবা সেবন করে, এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ এবং দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি জানিয়ে আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষা করার কথাও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পাশাপাশি আসামিদের সাথে আগে থেকেই গণপতি চক্রবর্তীর জমি জমা নিয়ে বিরোধ থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ। মৃতদেহের প্রতি সম্মান রেখে বলছি যে ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। জমি কেনাটা হয়তো তারা বা তাদের তাদের বংশরা শরিকরা তারা এটা ভালোভাবে নেয় নাই। শরিকরা এটা তারা টাকাটা পায় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। আরএমপি কমিশনার এ সময় আরো জানান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আসামিদের জবানবন্দি, ময়নাতদন্তের প্রতিবেদন সহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। গত শনিবার রাতে রংপুর নগরীর কামাল কাচনা এলাকায় একটি 3তলা বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টাঙ্গাইলে পিকআপ ভর্তি সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সন্দেহ হলে গোবিন্দাসী টি রোড এলাকায় পিকআপটি থামিয়ে পুলিশে খবর দেন তারা। আর পরে ওষুধ ভর্তি পিকআপটি হেফাজতে নেয় পুলিশ। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আতিকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পিকআপে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোবিন্দাসী টি রোড এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে পিকআপটি থামিয়ে পুলিশে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে আসে ভুয়াপুর থানা পুলিশ। এই সময় তারা ওষুধ সহ গাড়িটি থানায় নিয়ে যায়। বুধবার রাতে ঘটে এই ঘটনা। হাসপাতালে আসে ওষুধ পাই না, যমুনাতে বস্তা ফেলে দিছে। আমরা সুষ্ঠু তদন্ত কঠিন বিচার যাতে হয়। হাসপাতালের স্টোর কিপার জানান কর্তৃপক্ষের নির্দেশেই ওষুধগুলো যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
মৌখিক নির্দেশে আমি গাড়ি ড্রাইভার সহ হেল্পার সহ এগুলো বাইরে নিয়ে পুড়িয়ে ফেলার জন্য নিয়ে যাই। তবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের কর্তৃপক্ষ যারা আছে, আমার আরএমও আছে, প্লাস আমি আছি, প্লাস মেডিকেল অফিসার যারা আছে, তারা কেউই অবগত না। কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। এখানে কোনো ছাড় দেওয়া হবে না, যে এটার সাথে জড়িত আছে সবাই আইন অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। এটা তো আসলে খুব খারাপ বিষয়, আমরাও চাই এটার সঠিক বিচার হোক, ন্যায় বিচার হোক, এটা আমরা চাচ্ছি। আমরা চেষ্টা করতেছি কারা কারা জড়িত তাদেরকে আইনে আওতার জন্য। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে 2015 সালে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখানো হলো, আর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সাবেক 2 সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। এদিকে দীপুমণি ও তৌফিকি ইলাহির জামিন শুনানির দিন 17 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয় বিএনপির তৎকালীন নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। সরকারের পতনের পর 2025 সালের 3 জুন শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলায় বৃহস্পতিবার সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 27 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল হাসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলার তদন্ত অব্যাহত আছে। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় এদিন দীপুমণি, আমির হোসেন আমু সহ সাবেক 9 মন্ত্রী এমপিকে হাজির করা হয়। সাবেক মন্ত্রী দীপুমণি ও তৌফিক ইলাহি চৌধুরীর জামিন শুনানির দিন আগামী 17 সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দিয়েছেন। গত 9 অগস্ট বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। 90 দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটনে এবার মুখোমুখি খলনায়ক ডন। দীর্ঘ 3 দশক পর এই হত্যা মামলার তদন্তে এলো নতুন মোড়। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আশরাফুল হক ডনকে হাজির করে সিআইডি। গত 20 আগস্ট করা 7 দিনের রিমান্ড আবেদনের উপর চলে দীর্ঘ শুনানি। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের তুমুল যুক্তিতর্ক শেষে আদালত ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্যের পরে তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। এর আগে গত 9 আগস্ট বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন এই খল অভিনেতা। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর থেকেই ডন ছিলেন অন্যতম প্রধান সন্দেহভাজন। 2015 সালে আদালত এটিকে আত্মহত্যা নয় বরং হত্যা মামলা হিসেবে গণ্য করার আদেশ দিলে সালমান শাহের পরিবার ডন সহ 11 জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। আগামী 30 আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। আসিয়ান কাপ সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। আজ সকালে প্রথম ধাপে যোগ দেন 18 জন আর পরবর্তীতে যোগ দেন আরও 10 জন খেলোয়াড়। তবে প্রথম দিন অনুশীলন করেননি থমাস ডুলির শিষ্যরা। বসুন্ধরা কিংসের কাল থেকে দল অনুশীলন করবে বলে জানিয়েছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে টিম হোটেলে আসেন মোরসালিন, আনিসুর রহমান জিকো, রাকিব, তপু বর্মন, জামাল ভুঁইয়া, বিশ্বনাথ ঘোষরা। ক্যাম্পে আসার পর বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ফুটবলারদের। প্রথম ধাপে আসেন 18 জন, পরে যোগ দেন অন্য ক্লাবের ফুটবলাররা। তাই মাঠে অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট। আপাতত জিম সেশনে ব্যস্ত সময় পার করেন তপু বর্মন, জামাল ভুঁইয়ারা। সঙ্গে ছিলেন টিম ম্যানেজার আমির খান ও বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। এবার মাঠের অনুশীলনের পালা। বাফুফের প্রথম পছন্দ বসুন্ধরা কিংস অ্যারেনা। বসুন্ধরা আমরা সবসময় প্র্যাকটিস করি এবং বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। চূড়ান্ত হয়ে গেছে ফিফা আসিয়ান কাপের সূচি। আসর মাঠে গড়াবে 24 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা। ধন্যবাদ সবাইকে।